আমার শিক্ষা জীবন বর্ণাঢ্য কিনা জানি না, তবে আমি লেখাপড়া শুরু করেছি আমার স্কুল ঝিকরগাছা বিএম হাই স্কুল, যেটা আমার নিজের থানা শহরের সবচেয়ে ভালো স্কুল এখন। এরপর আমি পড়েছি যশোর ক্যাম্প কলেজ। এই কলেজটিও যশোরের একটা বিখ্যাত ঐতিহ্যবাহী কলেজ। দুই জায়গাতেই আমি সেন্টারে ফার্স্ট হই। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমার সাবজেক্ট ছিল বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি। এই দুই জায়গাতে অনার্স মাস্টার্স, দুই জায়গাতেই আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। শেষ করে আমি আর্লি ক্যারিয়ার ছিল খুব অল্প সময়ের, এবং সেটি ছিল ফর্মাতে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম। এবং তারপর পরই আমি জাপান সরকারের মনবুসা স্কলারশিপ, যেটাকে বলে, আমরা এখন বলি মনবুকাগা কুশো আর নেক্সট স্কলারশিপ, সেই স্কলারশিপে আমি জাপানে চলে যাই। তো জাপানে পিএইচডি শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2006 সাল 26 সেপ্টেম্বর থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে প্রভাষক হিসেবে আমার কর্মজীবন, যেটি এখনো পর্যন্ত অব্যাহত আছে, সেই শিক্ষকতার পেশাটাকে চালিয়ে নেই। তারপরে মাঝখানে 2011 সালে আমি আবার পোস্টডকে চলে যাই ডারবানে, ইউনিভার্সিটি অফ কজুলে নেটালে। শেষ করে 12 সালে আমি ফিরে আসি জুন মাসে। তো তারপর থেকে মনোযোগ দেই বিশেষ করে আমার গবেষণাতে। তো সেই গবেষণার কাজ, ওইটি আমার অহংকারের জায়গা। আমি এ যাবৎ প্রায় 150-এর উপরে পিয়ার রিভিউড জার্নালে, বিশ্বের দামি দামি জার্নালগুলোতে পাবলিশ করেছি, বইয়ের চ্যাপ্টার পাবলিশ করেছি। এর মধ্যে নিজের শিক্ষা এবং গবেষণার যে ক্রেডেনশিয়ালস, সেটির মাধ্যম দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন সোসাইটি এবং প্ল্যাটফর্মের সাথে আমার সংযুক্তি আছে। যে আমি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের এটা প্রথম ফেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং একমাত্র ফেলো। আমি বাংলাদেশ বায়োসেফটি বায়োসিকিউরিটি সোসাইটি, এটা গভর্নমেন্টের রেজিস্টার্ড সোসাইটি, এটা এখন ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজির আমি এখন জয়েন্ট সেক্রেটারি। তো এরকম ভাবে আমাদের পেশার সাথে ওতপ্রোতভাবে এবং কানেক্টেড যে সমস্ত সংগঠন আছে, তার নানান দায়িত্ব পালন করছি। এবং এটি আমার শিক্ষা জীবনের এবং গবেষণা জীবনের যে সৌন্দর্য এবং যে মোটিভেশন, দুটোকে একসাথে ধারণ করতে আমাকে সাহায্য করেছে। প্রথম কথাটা হচ্ছে যে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর যে লোকেশন, এটি চমৎকার একটি জায়গায়। এই যে সম্ভাবনা, এটি আনলিমিটেড। এই জায়গায় যা দেখছি তা হলো এই সম্ভাবনা এবং সীমাবদ্ধতা দুটোর মাঝখানে যে গ্যাপটা আছে, সেটি হচ্ছে এটির বয়স 10 বছর হয়েছে, কিন্তু 10 বছরের গ্রোথটা এর ম্যাচ করছে না। অর্থাৎ সময়ের সাথে সাথে এর যে প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল, বেড়ে উঠবার কথা ছিল, বৃদ্ধির কথা ছিল, সেটি কাঙ্ক্ষিত মানে হয়নি। আগে যদি বলতে চাই যে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে জায়গাতে অবস্থান করছে, তার লোকেশনটা, এখানকার হিউজ ন্যাচারাল রিসোর্সেস সহ বাকি যে সমস্ত অনুষঙ্গগুলো এর সাথে কানেক্টেড আছে, সেগুলোকে যেন ইতিবাচকভাবে কাজে লাগাবার যে প্রয়াসটা এবং উদ্যোগটা, সেটি যদি নেওয়া যায়, তাহলে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অদূর ভবিষ্যৎ আমি বলবো এটা একটা চমৎকার বিশ্ববিদ্যালয় হবে এবং সেন্টার অফ একাডেমিক অ্যান্ড রিসার্চ এক্সেলেন্সের একটা কেন্দ্র হতে পারে এটি। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে একটা সর্বজনীনতা, অর্থাৎ এখানে একটা সর্বজনীন অ্যাপ্রোচ থাকবে। বিশ্বের নানা প্রান্তের মানুষ, দেশের নানা প্রান্তের মানুষ, নানান ধর্মের মানুষ, নানান বর্ণের মানুষ, নানান গোত্রের মানুষ, নানান মতের মানুষেরা এখানে আসবে। এর একটা সম্মিলন তৈরি হবে। মানুষের মেধা, মনন এবং উৎপত্তির যে সম্মিলনটা, বৈচিত্র্যটা, সেটা এক জায়গায় হতে হয়। সেই এক জায়গায় তৈরি করবার মধ্য দিয়ে
শিক্ষা গবেষণা পাঠনের জন্য যে প্রেমিজ, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখন সেই বিবেচনায় যদি আমরা বলি যে রাঙামাটি বিশ্ববিদ্যালয় কতটা ধারণ করতে পেরেছে, আমরা বলবো নিঃসন্দেহে অভাব আছে। আমাদের কেউ কেউ ব্যক্তিগত ইচ্ছে অথবা আবেগ অথবা ভেস্টেড ইন্টারেস্টের কারণে আমরা এই সমস্ত যে ক্রাইটেরিয়া অথবা এই যে চাওয়াটা, তার থেকে দূরে সরে যায়। কিন্তু এটি সত্য, এটি সত্য। বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন এলাকা, ভিন্ন জিওগ্রাফি, ভিন্ন দেশ, এই সব জায়গার মানুষেরা এক জায়গায় হবে জ্ঞান বিজ্ঞান উৎপত্তি, জ্ঞান বিজ্ঞানের সাথে সাথে আমরা আমাদের প্রত্যেকের যে সমাজ বিনির্মাণ করবার যে ধারণা, সেটিকে বিশ্ববিদ্যালয়ের এই প্রেমিজের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে নেওয়ার একটা চেষ্টা থাকা উচিত, এবং তখনই বিশ্ববিদ্যালয় সার্থক হয়ে ওঠে। আদারওয়াইজ আমরা স্কুল যখন চালাই, স্কুলকে আমরা বিশ্ববিদ্যালয় বলি না। আমি গত 1 বছর থাইল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে আমি ইন্টারন্যাশনাল প্রফেসর হিসেবে কাজ করেছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 69 জন শিক্ষক ছিল থাইল্যান্ডের বাইরের শিক্ষকেরা। সো এই 69 জন শিক্ষককে নিয়ে থাইল্যান্ডের ওই বিশ্ববিদ্যালয় এই যে একটা বৈচিত্র্যময়তার আদলে শিক্ষা জ্ঞান বিজ্ঞানকে প্রসারিত করবার চেষ্টা করেছে, উচ্চ মাত্রায় নেওয়ার চেষ্টা করেছে, সেটি আসলে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট। আমি 4 বছর আমার সময়, কিন্তু আমি মনে করি প্রতিটা দিন আমার জন্য ইম্পর্টেন্ট, প্রতিটি মুহূর্ত আমার জন্য ইম্পর্টেন্ট। আমার নিজের যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে এই যে আমি প্রতিদিন একটু একটু করে অ্যাড করতে চাই, প্রতিদিন যাতে করে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বুঝে যে আমরা আজকে নতুন কিছু যুক্ত করেছি। আর এর মধ্যে দিয়ে 4 বছর পরে এই 10 বছরে যত ক্ষতি ছিল সবটা পুষিয়ে নিতে চাই। যেমন এখানে আমি যখন মাস্টার প্ল্যানের কাজ করছিলাম, আমি দেখলাম যে এখানে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার নামে কোনো কিছু অস্তিত্ব নেই। আমরা এটি যুক্ত করেছি মাস্টার প্ল্যানে। এখানে ট্যুরিজম সাবজেক্ট আছে, আমি দেখছি যে ট্যুরিজমের কোনো গবেষণা করবার জন্য ট্যুরিজম ম্যানেজমেন্ট সেন্টার নেই। আমি গতকাল দুটোই শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব এ বিষয়ে কথা বলেছি, ওনারা বলেছেন প্রকল্প আকারে দেন। এখন আমরা আসি যে আমি যদি এই বিশ্ববিদ্যালয়টাকে বলি যেখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, আমি যদি বলি এখানে মেকাট্রনিক্স পড়বে, আমি যদি বলি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়া হবে, আমি যদি বলি আর্কিওলজি পড়া হবে, আমি যদি এখানে জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় যদি আমি এখানে আটমোস্ট একটা মানে উচ্চতা তৈরি করে দিতে পারি, আমাদের পক্ষে আটমোস্ট ওই সেন্সে বলছি যে আমাদের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো উচ্চতাটা আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে যে ছেলেটা এখন ঢাকায় ভর্তি হতে চাইছে, ও ছেলেটা এখানে আসবে। কেন আসবে? ঢাকার যে এখন ট্রাফিক জ্যাম, ঢাকার বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড, ও এটা অ্যাভয়েড করতে চাইবে। সো আগামী 20 বছর পরে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে একটা লুক্রেটিভ বিশ্ববিদ্যালয়। আমি আজকে আমার অফিসকে আইডিয়া দিয়েছি, আমাদের রিসার্চ ইনোভেশন সেন্টার যেটি হবে, সেই সেন্টারের সাথে যদি এমন হয় যে সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের লোকেরা বলবে যে আপনার ওখানে একটি বুকিং দিতে চাই, কেন? আমার একটা 4 দিনের ওয়ার্কশপ চলবে, কর্মশালা চলবে। তো সেই কর্মশালা করবার জন্য এত নিরিবিলি পরিবেশ, এত পাহাড় ঘেরা সবুজের মাঝখানে কোন ইউনিভার্সিটি আছে? কোথাও নেই। তার একসাথে এই জায়গায় সাইট সিইং, অন্যদিকে একাডেমিক কাজ, তাহলে 4 দিন 5 দিন ধরে কর্মশালা করবে, সেমিনার করতে চাই, ডেডিকেটেড প্লেস দরকার, এখানে কোথাও নেই। আমি যদি সেই ডেডিকেটেড প্লেসটা নিতে পারি, আমি যদি এই জায়গাতে বলি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আমার এলিগ্যান্ট স্যুট থাকবে, যেখানে 5 স্টারের মতো একটা থাকার ব্যবস্থা, যেটা সবচেয়ে হয়তো আমি 3 ক্যাটাগরির থাকার ব্যবস্থা রাখতে পারি, সবচেয়ে দুর্বল যে থাকার ব্যবস্থা সেটিও যদি একটা 2 স্টার 3 স্টার মানে হয়, লোকেরা তো আমি মনে করি সব হু করে এই জায়গায় আসতে থাকবে। এদিকে ইন্টারন্যাশনাল সেন্টার থাকবে, দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এমই হবে, কোলাবোরেশন হবে, স্যান্ডউইচ প্রোগ্রাম হবে, বাইরের সায়েন্টিস্ট এখানে আসবে, আমাদের ছেলেমেয়েরা সেখানে যাবে। ঠিক একই রকমভাবে আমার যদি ট্যুরিজম ম্যানেজমেন্টের জন্য আমার গবেষণা কেন্দ্র হয়, একটা কম্প্রিহেন্সিভ ট্যুরিজম ম্যানেজমেন্ট সেন্টার, রাঙামাটিতে এখন আনএক্সপ্লোর বহু কিছু রয়ে গেছে, আমরাই ধারণা দিব যে কোথায় কিভাবে ট্যুরিজমটাকে এক্সপ্লোর করা লাগে, এর সম্ভাবনাটা কি আছে, এর পেছনে অবস্ট্যাকল কি আছে, ব্যারিয়ার কি আছে। তো সুতরাং আমি মনে করি যে সেই সম্ভাবনাগুলো সব রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে।
আমি যদি 4 বছরের মধ্যে এই কাজগুলো অন্ততপক্ষে এখন আমি যা ভাবছি তা করতে পারি, তাহলে আমি বুঝবো যে আমি সত্যি সত্যি আমার ড্রিমটাকে হোল্ড করছি। প্রত্যেক শিক্ষকেরই এই জায়গাতে মৌলিক দুটো দায়িত্ব, একটা হচ্ছে তার টিচিং আর একটা হচ্ছে রিসার্চ। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে রাঙামাটিতে কিন্তু অর্থাৎ এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্র অথবা গবেষণার জন্য যে সুযোগ তার কোনোটাই কিন্তু এই মুহূর্তে ঠিক সেই অর্থে নেই। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। তারা যে গবেষণা করবে, গবেষণা করবার জন্য অবকাঠামোগত একটা সুযোগ তৈরি করে দেওয়া। 2, যারা গবেষণা করবেন সেই গবেষক এখানে নিয়ে আসা। আমরা দেখেছি যে এখানে শিক্ষক আছে সব মিলে 19 থেকে 20 জন, এবং বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু পিএইচডি নেই। তাহলে গবেষণা করবেটা কি, শেখাবেটা কি? আমাদের একজন মেন্টরস দরকার যারা আমাদের এই নতুনদেরকে এগিয়ে নেবে। আবার যে একজন মেন্টর চাইছি সেই সমস্ত লোকদেরকে আমাদেরকে ওয়েলকাম করতে হবে। ওয়েলকাম করতে হলে আমাদের এখন দরকার হচ্ছে পিএইচডি করা শিক্ষক, যারা গবেষণা করবার জন্য একদিকে অবকাঠামোগত সুবিধা তৈরি করবার চেষ্টা করবে প্রশাসনের সাথে মিলেমিশে, অন্যদিকে নতুন গবেষক তৈরি করবার জন্য তারা পথ তৈরি করে দেবে, গবেষণা প্রস্তাব তৈরি করবে, গবেষণা প্রকল্প সাবমিট করবে, ফান্ড নিয়ে আসবে, নতুন নতুন গবেষণার হাতেখড়ি তৈরি করে হাতে করে দিবে আমাদের যারা ছাত্র আছে তাদের মাঝখানে গবেষণার যে এই জায়গাতে অনুষঙ্গগুলো সেগুলো তুলে ধরবে। ভালো গবেষণার ফলাফলটা একটা মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে সে সমস্ত গল্পগুলো শোনাবে। তাহলে আমি মনে করি যে এখানে গবেষণার পরিবেশ দাঁড়াবে, এবং সর্বোপরি আমাদের গবেষণাকে প্যাট্রোনাইজ করা, পৃষ্ঠপোষকতা দেওয়া। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ ক্ষেত্রেই ভালো গবেষকদের খুব আদর কদর তেমন নেই, কিন্তু আমরা বলি যে এটা আমাদের একটা টার্গেট, যে যারা ভালো গবেষণা করবে তাদের আদর কদর থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, আমি আসার আগেই স্টুডেন্টদের জন্য ডিনস অ্যাওয়ার্ড চালু করে এসেছিলাম। এখন আমরা মনে করি এখানে ডিনস অ্যাওয়ার্ড চালু করার সময় এসেছে। যারা ভালো গবেষণা করে তাদের জন্য গবেষণা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে, অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা আমরা শুরু করতে চাই। তো সুতরাং আগে পরিবেশ তৈরি করা, গবেষণা সক্ষমতা তৈরি করা, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস তৈরি করা, এবং সবশেষ এই যারা গবেষক থাকবে তাদেরকে গবেষণা করবার জন্য মেন্টরস তৈরি করা, মেন্টরসদেরকে ওয়েলকাম করা, এবং ছাত্রদেরকে একই রকমভাবে গবেষণা উদ্বুদ্ধ করা, এবং তার জন্য তাদেরকে এনকারেজ করা, মোটিভেশন তৈরি করা। এই সব মিলিয়ে একটা গবেষণা বান্ধব এনভায়রনমেন্ট যাতে করে তৈরি হয়, তার ব্যাপারে আমার কাছে মনে হয় ফুল মনোযোগটা ওইদিকে থাকবে ইনশাআল্লাহ। প্রথম কথাটা হচ্ছে আমাদের সংকটটা শুধু লাইব্রেরিতে না, আমি আগেই বলেছি যে সংকটটা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই সংকট। তো এই সংকট বিচ্ছিন্নভাবে দূর করা সম্ভব না। আমি সবার সাথে বসছি, তাদের অসুবিধাগুলো জানার চেষ্টা করেছি, লাইব্রেরিতে ভিজিট করেছি, এই মুহূর্তে আমাদের কি কি ম্যাটেরিয়ালস পাওয়া যায় তো আমি জানার চেষ্টা করেছি। আমরা আমাদের লাইব্রেরি ডিজিটালাইজ করবার জন্য অলরেডি আইসিটিকে বলেছি আমাদের বিডিরেনের সাথে কথা বলবার জন্য, যে বিডিরন আমাদের এই জায়গাতে কি ধরনের সহযোগিতা দিতে পারে ডিজিটালাইজ করবার জন্য, এবং এই ম্যাটেরিয়ালস, এই বুকস, এই সমস্ত জিনিসগুলো যাতে করে আমরা এই জার্নালস আরও বেশি সমৃদ্ধ করতে পারি। বাজেটটার পরিপূর্ণ ব্যবহার করে আমরা কিভাবে আমাদের চাহিদা সম্পন্ন, মানসম্পন্ন বই ক্রয় করতে পারি। একই সাথে বই ক্রয়ের ক্ষেত্রে কিছু জটিলতা আছে পারচেস প্রক্রিয়াতে, সেই জটিলতা নিরসন করবার জন্য আমি কিন্তু সাজেশন দিয়েছি। যেহেতু আমি সেই প্রক্রিয়াগুলোর সাথে পরিচিত, সুতরাং সহজেই কীভাবে বই কেনা যায়, বাইরের বিদেশি বইগুলো, ভালো মানের বইগুলো, সে বিষয়ে তাদের সাথে কথা বলেছি। আশা করছি দ্রুতই এর একটা আপাতত সলিউশন পাওয়া যাবে। তবে এটি যদি চলমান প্রক্রিয়া, একদিনে সব বই কেনা যায় না। প্রতি বছরই বাজারে নতুন নতুন বই আসে, গবেষণা হচ্ছে নতুন নতুন, সেই গবেষণার ফলাফলগুলো বই আকারে প্রকাশিত হয়। তো সুতরাং এই বই কেনার প্রক্রিয়াটা একটি চলমান প্রক্রিয়া। আপাতত আমাদের যেগুলো সংকট আছে, আমরা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এক ধরনের অ্যাপ্রোচ তৈরি করে কিছু বই এখনই কেনা, তারপরে আমাদের প্রতি বছর যাতে করে লেটেস্ট বইগুলো পাওয়ার সুবিধা আমরা তৈরি করতে পারি সে বিষয়ে আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আমি বলবো যে এই মুহূর্তে আমরা যেটি প্ল্যান নিয়েছি, অলরেডি আমরা দুটো কমিটি করেছি। যেই কমিটি, একটা হচ্ছে আমাদের স্থান নির্ধারণ,
অর্থাৎ কোন জায়গাতে হতে পারে, আর 2 নম্বর হচ্ছে ফান্ডিং প্রক্রিয়াটা কি হবে। আমরা একটা নতুন বিল্ডিং করার পরিকল্পনা এরই মধ্যে গ্রহণ করেছি, তার জায়গাটা আমরা স্থানটা নির্ধারণ করেছি, আমরা আর্কিটেকচারাল প্ল্যান করতে দিয়েছি। আর্কিটেকচারাল প্ল্যান পেয়ে গেলেই আমরা আশা করছি সেই বিল্ডিংটার কাজ শুরু করতে পারবো। এটা 2 তলা থেকে 3 তলা একটা বিল্ডিং হবে। আর একই সাথে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় যারা মাস্টার প্ল্যান করেছে তাদের সাথে কথা বলেছি, যে জায়গা আমরা নির্ধারণ করেছি ওই জায়গাটা ঠিক আছে কিনা। ওনারা আগামীকালকে আসার কথা ছিল, বিশেষ কারণে কালকে আসতে পারছেন না, তবে আগামী সপ্তাহখানেকের মধ্যে তারা আসবেন। এসে আমরা যে জায়গা নির্ধারণ করেছি সেই জায়গাটা যদি আমাদের মাস্টার প্ল্যানকে কোনোভাবে বিঘ্নিত না করে, এর সৌন্দর্য ব্যাহত না করে, তাহলে আমরা ওই জায়গাতেই আমাদের 2 তলা বা 3 তলা একটা বিল্ডিং হয়ে যাবে। এক ফ্লোরে 3000 স্কোয়ার ফিট থেকে 3500 স্কোয়ার ফিট। তাহলে আমি মনে করি 6 থেকে 7000 স্কোয়ার ফিটের একটা জায়গা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এখন যে সংকটটা চলছে তার বেশ খানিকটা নিরসন। শিক্ষক সংকটের বিষয়ে আমরা এটুকু বলবো যে আমরা অলরেডি শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি দিয়েছি, পত্রিকায় চলে গেছে। তো এটা আগামী 18 তারিখ পর্যন্ত শেষ তারিখ আবেদন করবার জন্য। তো যদি আমরা আগামী কয়েক মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের শিক্ষক সংকট দূর হবে। আর এখন এই মুহূর্তে আপাতভাবে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা এখানে এসে পড়াতে পারে তাদেরকে আমরা সার্চ করে বের করেছি। এক গ্রুপ শিক্ষক তারা এখানে এসে পড়ান। কেউ কেউ আমাদের চাহিদার আলোকে ওনারা আসতে পারছেন না, তবে তারা আমাদের সাথে 25 ভাগেরও কম ক্লাস অনলাইনে নিয়ে আমাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং একদিকে হচ্ছে স্থায়ীভাবে শিক্ষক নেওয়া, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের আপাত সমস্যা সমাধান করবার জন্য আমাদের খণ্ডকালীন কিছু শিক্ষক আছে। সেই খণ্ডকালীন শিক্ষকরা ক্লাস নিচ্ছেন বিভিন্ন বিভাগে। তাতে আমরা মনে করি যে রাতারাতি হয়তো এই সমস্যার সমাধান হবে না, তবে এর সমাধানের জন্য আমরা হয়তো খুব লম্বা সময় নিব না। আশা করছি আমাদের কয়েক মাসের মধ্যেই মোটামুটিভাবে একটা সমাধান আমরা পৌঁছাতে পারবো, যদি নতুন শিক্ষক প্রায় 26 জন শিক্ষকের আমরা বিজ্ঞাপন দিয়েছি। এই বিজ্ঞাপনের আলোকে যদি আমরা শিক্ষকদেরকে নিতে পারি। নতুন বিভাগ খোলার জন্য একটা চাহিদা দেওয়া আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। এটা আমি আসার আগেই দেওয়া আছে। আমি মঞ্জুরি কমিশনে যে সে ফাইলটা চেক করেছি, সেখানেও 5-7টা সাবজেক্ট আছে। তো যেহেতু আমাদের অবকাঠামো নেই, সঙ্গত কারণে আমরা এখনই এটার জন্য আর পার্সু করছি না। কারণ আমরা এখনই যদি নতুন সাবজেক্টের অনুমোদন পেয়ে যাই, তাদেরকে আবার নতুন করে ক্লাস শুরু, শিক্ষক নেই, আবার আমাদের লাইব্রেরি নেই, অর্থাৎ এক কথায় সমস্ত যে লজিস্টিক্স দরকার তা যেহেতু আমাদের হাতে অ্যাভেলেবেল নেই, সুতরাং কালকেই সাবজেক্ট পেয়ে আমার জন্য খুব লাভ হচ্ছে না। আমরা আশা করছি আমাদের যে 4টা বিল্ডিং দ্রুত এই কাজ শুরু হচ্ছে, এই মাসেই 2টো বিল্ডিং, আগামী মাসে 2টো বিল্ডিং। আমাদের যদি এই দুটো 4টা বিল্ডিং যদি আমরা আগামী জুনের মধ্যে শেষ করতে পারি, এর মধ্যেই আমরা নতুন সাবজেক্টের অনুমোদন পেয়ে যাব, এবং পেয়ে গেলেই আমরা নতুন সক্ষমতায় আমাদের এই সাবজেক্টগুলো চালু করতে পারবো, এবং সেটি ফুল ফ্লেজ চলতে থাকবে ইনশাআল্লাহ। মাস্টার প্ল্যান আমি দায়িত্ব নিয়েছি 10 তারিখে। যেহেতু আমি আগে থেকেই রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্টেড না থাকলেও এখান থেকে খুব বেশি দূরে আমরা না, মাত্র 50 কিলোমিটার দূরে ছিলাম। মাঝে মধ্যে কিছু খোঁজ খবর আমরা পেয়েছি। তো সেই খোঁজ খবরের আলোকেই আমি একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করবার চেষ্টা করেছি যে এখানকার সংকটগুলো কি, এবং আমি প্রথমে জেনে নিয়েছি এর অবকাঠামোগত উন্নয়নের জন্য আসলে এর ফেজগুলো কোথায় আছে। এবং 10 তারিখে দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে একটা কম্প্রিহেন্সিভ মিটিং করেছি 16 তারিখে জানুয়ারি মাসের। এই 16 তারিখে আমাদের মাস্টার প্ল্যানের যে ভাবনাটা এখানে উত্থাপন করা হয়েছে অথবা উপস্থাপন করা হয়েছে, সেই উপস্থাপিত মাস্টার প্ল্যানটার মধ্যে আমরা কিছু সংযোজন বিয়োজনের পরামর্শ দিয়েছি। দেওয়ার পরে এর সপ্তাহখানেকের মধ্যে আমরা আরেকটা মিটিং করেছি অনলাইন করে, আমরা মাস্টার প্ল্যানটা কনফার্ম করেছি এবং চূড়ান্ত করেছি। সেই চূড়ান্ত মাস্টার প্ল্যানটাই আমরা এখন বাস্তবায়নের দিকে যাচ্ছি, এবং তার অংশ বিশেষ আমরা এগুলো প্রিন্ট করে ছাত্রদের জন্য টানিয়ে দিয়েছি, যাতে করে ওরা আস্থায় নিতে পারে, কনফিডেন্স তাদের মধ্যে ডেভেলপ করে যে আমরা সত্যি সত্যি আমাদের চাহিদা পূরণের জন্য
আমাদের ইচ্ছেগুলো এবং চেষ্টাগুলোকে বাঁচিয়ে রেখেছি, এগিয়ে নিচ্ছি। এবং এখন কিন্তু 4টা বিল্ডিংয়েরই নকশা এখানে দেওয়া আছে, আমরা এখানে টাঙিয়ে দিয়েছি। ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে যে রাবি প্রবির ক্লাব মানে হচ্ছে আমার ক্লাব, কারণ আমি নিজে বহু ক্লাব করে এসেছি। ক্লাবগুলোর সাথে আমার একটা বলবো যে একেবারেই বল কানেকশন দীর্ঘ বছর থেকে আমি আছি। ডিবেটিং ক্লাবের সাথে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে আমাদের আউটরিচ বিভিন্ন ক্লাবের সাথে আমি ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে আমরা বিএমবিসিও ক্যারিয়ার ক্লাব করেছি, আমার আরও অনেক প্ল্যাটফর্ম আছে। তো সুতরাং আমি মনে করি যে সমস্ত ইতিবাচক উদ্যোগগুলো, প্ল্যাটফর্মগুলো, আউটরিচ অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোকে পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য আমি 100% রেডি আছি, এবং অনেক ক্ষেত্রে আমি তাদের হয়েই কাজ করবার চেষ্টা করব। আশা করছি আমরা প্রত্যেকটা ক্লাবই আমাদের একটা গতি পাবে, প্রাণ পাবে। এবং আজকেই আমরা ছাত্রদেরকে বলেছি যে রাবি প্রবি যাতে করে রাঙামাটির সমস্ত স্টেক হোল্ডারদের চাহিদাকে ধারণ করতে পারে। আজকে তাদেরকে বলেছি যে রাঙামাটির ভালো ভালো স্কুলগুলো প্রথমে টার্গেট করবার জন্য। এই স্কুলগুলোর বাচ্চাদের সাথে আমরা প্রোগ্রামিং নিয়ে কথা বলতে চাই। সিএসসি স্টুডেন্টরা তারা প্রোগ্রামিং নিয়ে কথা বলবে, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রোগ্রামিং কম্পিটিশন বাচ্চাদের পক্ষ থেকে হয়ে থাকে বা ওদের ক্যাটাগরিতে হয়ে থাকে, তারা যাতে করে আমাদের ছাত্রদেরকে মেন্টর হিসেবে তাদের পাশে পায়। তো ওরা আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফার্স্ট টার্গেট লেকার্স স্কুল। আমরা 10টা স্কুলের প্রিন্সিপালের নাম্বার নিয়েছি। আশা করছি দ্রুতই এই প্রিন্সিপালদেরকে আমরা কানেক্ট করব এবং তাদের স্কুলের বাছাইকৃত ছাত্রছাত্রী যাদের আগ্রহ আছে প্রোগ্রামিংয়ের প্রতি, তাদেরকে সাথে নিয়ে আমরা এই কর্মশালা করব এবং ভবিষ্যতে কম্পিটিশনগুলোর জন্য ওদেরকে আমরা তৈরি করব। আসলে এটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা প্যাথেটিক এবং পেইনফুল সময় ছিল। সেই সময়টা মনে করলে আসলে আমরা নিজেদের অজান্তেই ইমোশনাল হয়ে যাই এবং সেই ইমোশনটা কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আমরা বলা যায় যে জুলাইয়ের 15 তারিখ থেকে আমরা এই আন্দোলনটাতে একেবারেই মাঠে থাকবার চেষ্টা করেছি। কখনো কবিতা লিখেছি, কখনো গান লিখেছি, কখনো স্ট্যাটাস দিয়েছি, কখনো ছাত্রদের সাথে মিছিলে যোগদান করেছি। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যখন 19 তারিখে প্রথম একটা বড় সমাবেশ করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রেস ক্লাবে, এবং সেটি ছিল আমাদের নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য। সেই ব্যানারে আমরা 51 জন শিক্ষক উপস্থিত হয়েছিলাম। এরপরে আমাদের উপরে নানান ধরনের প্রেশার আসতে থাকে। আমরা পরে যখন মাঝখানের সময়গুলোতে আমরা ডিসকানেক্টেড ছিলাম নানানভাবে, তখন আমরা উদ্যোগগুলোকে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। 31 তারিখে আমরা একটা বড় ডেমনস্ট্রেশনের কথা চিন্তা করেছিলাম এবং রাত 12টার আগে আমরা ঘোষণা করেছি। 30 তারিখ রাত্রে আমার বাসায়, রাত আনুমানিক 2টার সময় আমার বাসায় হামলা করে। তো সেটা খুব ভয়ঙ্কর রাত ছিল। প্রায় 6-7 জন তারা মোটর বাইক নিয়ে এসে আমার বাসায় হামলা করে। আমাদের আরো একজন শিক্ষকের বাসায় একই রাত্রে, আমার ওখান থেকে যে অথবা ওখানে আগে করেছে এমনটাও হতে পারে, সময়ের যে ইয়েটা আছে। তো সেটি ছিল খুবই ভয়ঙ্কর, আমাদের জন্য ভীতিকর, আমাদের জন্য উদ্বেগের, আমাদের জন্য উৎকণ্ঠার, এবং এটা একেবারেই পরিকল্পিতভাবেই করা হয়েছে। তারা চেয়েছিল আমরা যাতে করে আর আন্দোলনের মাঠে না থাকি, আমাদেরকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আমরা বিন্দুমাত্র ভীত হইনি। আমরা মনে করেছি যে এটা আমাদের জন্য বোনাস লাইফ, কারণ 16 বছর ধরে আমরা যে ফ্যাসিবাদকে আমাদের উপরে চেপে বসতে দেখেছি, তার উত্তরণ এবং তা থেকে নিষ্কৃতিটা ছিল আমাদের একটা চরমতম মুক্তির আকাঙ্ক্ষা। আর সেই মুক্তির আকাঙ্ক্ষার জন্য আমাদের সামনে যে কোনো বাধা অতিক্রম করবার জন্য আমরা মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমাদের সেই প্রতিজ্ঞা শেষ পর্যন্ত তাদের এই হামলা, তাদের এই যে নোংরা এবং অমানসিক নির্যাতনের চেষ্টা করা, সে সমস্ত জিনিসগুলো থেকে আমরা নিজেদের মনস্তত্ত্বটাকে সেট করতে পেরেছিলাম। তো আমরা বলবো আলহামদুলিল্লাহ যে তারই মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা এর জন্য কোনো আফসোস করি না, এই জন্য করি না
যে আমাদের আবু সাইদ মুগ্ধদের মতো প্রায় 2000 ছাত্র চলে গেছে, সেখানে আমাদের বাসা বাড়িতে হামলা হয়েছে, এটা বেশি কিছু না। কারণ আমরা এত মানুষকে হারিয়েছি যাদেরকে আর কোনোদিনই ফিরিয়ে আনা সম্ভব না, এবং তাদের এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে ধরে রাখবার জন্য সামনের দিনেও আমাদের যদি আরো কোন ত্যাগ স্বীকার করতে হয় তার জন্য আমরা রেডি আছি, এবং আমাদের ছাত্র বন্ধুরা সকল অবস্থাতেই আমাদেরকে পাশে পাবে, যেমনটা পেয়েছিল। আমরা নিউ মার্কেট চত্বরে আমরা তরুণের উপরে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিলাম। 4 তারিখে আমরা বাবা ছেলেরা প্রায় 5-6 ঘন্টা বিচ্ছিন্ন ছিলাম, গুলির মুখে পড়েছিলাম। এগুলো সবই আমাদের জন্য খুবই তিক্ত অভিজ্ঞতা। আবার এর মধ্যে দিয়ে আমাদের মুক্তির নেশাও আমাদের কাজ করেছে, একটা মুক্ত বাতাসের সন্ধান পাওয়ার চেষ্টা করেছি আমরা। তো আশা করছি এটাকে আমরা ধরে রাখতে পারবো, এবং ওদের যে জীবন দেওয়া তার মূল্য আমরা শোধ করতে পারবো। হয়তো সেটি সম্ভব না, কিন্তু আমাদের অন্তত পক্ষে ঋণ শোধ করবার প্রয়াসটাকে ধরে রাখবার চেষ্টা আমরা করবো। এখানে অনেকগুলো ফেজ আছে, যে ফেজগুলো কিছু হচ্ছে solely আমার সাথে সম্পৃক্ত, কিছু আছে এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের সাথে সম্পৃক্ত, কিছু আছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আমি বলবো যে আমার সাথে যে সম্পৃক্ত বিষয়গুলো, অর্থাৎ 5ই আগস্টের আগের বাংলাদেশে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেই বাংলাদেশের এখন যে নতুন অধ্যায় চলছে, নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সে জায়গাতে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের অনেকগুলো চাহিদা আছে। এক চাহিদা হচ্ছে যারা ফ্যাসিবাদকে লালন করেছে, ছাত্রদের উপরে, গণমানুষের উপরে নির্বিচার অত্যাচার চালিয়েছে, তাদের শাস্তি হবে। 2 নম্বর হচ্ছে প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের যে থাবা, সেটি একটা নতুন রিকনসিলিয়েশনের প্রস্তুত তৈরি করে এর একটা বিহিত করা। আমি মনে করি রাবি প্রবি খুব দ্রুতই হয়তো কিছু উদ্যোগ দেখবে, যে যারা ছাত্র শিক্ষক অথবা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তাদের দোষর হয়েছে, ফ্যাসিবাদকে লালন করেছে, ফ্যাসিবাদের অংশ হয়ে তারা নানান রকমের অত্যাচার চালিয়েছে, তাদেরকে আমরা বিশ্বাস করি শাস্তির আওতায় আসতে হবে। এটি হবে আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার জন্য করণীয়। আর রাষ্ট্রের মধ্যে এই উদ্যোগগুলোকে ধরে রাখবার জন্য আমরা যেখানে যেখানে যেভাবে কানেক্টেড আছি, সে জায়গাতে আমাদের চেষ্টাগুলো আমরা অব্যাহত রাখবো, এবং আমাদের ছাত্র গণমানুষেরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে বাঁচিয়ে রাখবার জন্য যে চেষ্টা করছে, সেখানে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি, যার কিছু দৃশ্যমান, কিছু অদৃশ্য। সুতরাং দৃশ্যমান অদৃশ্য সব অবস্থাতেই, সব উদ্যোগের সাথে আমরা আমাদের আগের মতো করে সম্পৃক্ততা ধরে রাখবো। তবে এখন আমাদের কাছে ছাত্র জনতার যে চাহিদা, সেই চাহিদা হচ্ছে আমার পেরিফেরির মধ্যে আমি কিভাবে বিষয়গুলোকে সংস্কারের পর্যায়ে নিয়ে যাচ্ছি। তো সেই উদ্যোগগুলোর আমি প্রভেদ এবং দ্রুতই ধীরে ধীরে দেখা শুরু করবো ইনশাআল্লাহ। সব শেষে আমার কথাটা হচ্ছে রাবি প্রবির নতুন সময় আসুক, সেটি আমি চাইছি। রাবি প্রবি ঘুরে দাঁড়াক, আমরা সেটি সত্যি আমাদের স্বপ্নের মধ্যে জায়গা দিয়েছি। এর জন্য আমি আমার ডেডিকেশন, সেলফ মোটিভেশন এবং কমিটমেন্ট সবগুলোকে এক জায়গায় করেছি। আমি চাইব এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সর্বোপরি রাঙামাটিবাসী যাদেরকে আমি ইতিমধ্যে কানেক্ট করার চেষ্টা করেছি, সবাই আমরা একে অন্যের সহযোগী হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে যদি একসাথে সামনের দিকে টিম বিল্ডিং তৈরি করতে পারি, তাহলে রাবি প্রবি যে নিশ্চিতভাবেই এটা ঘুরে দাঁড়াবে, এই বিশ্বাস আমি নিজে করতে চাই, অন্যদেরকে করাতে চাই। আমরা আমাদের ছোট ছোট ভেস্টেড ইন্টারেস্ট গুলোকে যদি পেছনে ফেলতে পারি, তাহলে বড় ইন্টারেস্ট গুলোর জন্য রাবি প্রবি তৈরি আছে ইনশাআল্লাহ। আমি চাই যে আমরা যে লক্ষ্যে 5ই আগস্ট তৈরি করেছিলাম, সেই লক্ষ্যটাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আমি একটা কথা বলিনি যে আমাদের 24-এর শহীদদের জন্য খুব দ্রুতই আমাদের একটা এই জায়গাতে স্মৃতিস্তম্ভ তৈরি হবে। আমি আর্কিটেক্টকে দিয়েছি করতে অলরেডি। এটা পাওয়ার সাথে সাথে আমরা 52, 71, 24 এই 3টারই মনুমেন্ট আমরা এখানে তৈরি করব, এবং তাতে করে আমরা মনে করি 24কে একদিকে ধারণ করব, অন্যদিকে রাবি প্রবিকে নিয়ে আমাদের যে চাওয়া এবং আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, আমি নিজেও যা আমার সব বক্তব্যের মধ্যে বলেছি, সেগুলোকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমার নিজের সাধ্যি সবটাই পুরো মাত্রায় ঠেলে দেওয়ার চেষ্টা করব।
আশা করছি আমাদের সাংবাদিক বন্ধুরাও আমাদের সাথে থাকবে। তাদের ইতিবাচক নিউজের মধ্যে দিয়েই রাবি প্রবি নতুন করে নতুন জীবন পাবে, এবং সেই জীবন পাওয়ার মধ্য দিয়ে আমি এই এলাকার মানুষের জন্য রাবি প্রবিকে নতুন একটা স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আমরা আমাদের কাজ শেষ করতে চাই।